26শে মার্চের আক্রমণের পর যে কাজ হলো, এখানে আমার প্রথম ছবিটি তোলা হয়। এই যে বিল্ডিংটা তখন নতুন ছিল নয়ার বাজারে মার্কেটে, এই বিল্ডিংয়ের উপরে আমি 29শে মার্চ এসে যে গণহত্যা হয়েছে আশেপাশে, ওটার বেশ কিছু ছবি আমি আর আমার ছোট ভাই ইকবাল লুকিয়ে তুলেছি। খালি ছিল, একটা বয়স্ক লোক এভাবে হেঁটে যাচ্ছিল, পিছন থেকে তোলা, তার পিঠে অনেকগুলো নারকেল। এবং এই ছবিটা অনেকটা এপিক বা ক্লাসিক ছবি হয়ে যায় বাংলাদেশের গ্রাম বাংলার। আমাদের গ্রামে যাওয়ার প্রথম বড় নদী এবং প্রথম বড় পুল। আগে তো আমরা ফেরিতে পার হতাম, এখন এই পুলটা হয়েছে। এখনও ইঞ্জিনওয়ালা নৌকায় হলেও ভটভট করে আমাদের ট্রান্সপোর্ট যাচ্ছে। আগে এখানে যে কত পালতোলা নৌকা যেত না, আরে! এবং অনেক সময় আমি ঢাকার থেকে আসতাম এই মহাজনী পালতোলা নৌকায়, মাঝির সাথে উপরে বসে, মানে উঁচু ছাদ ছই, সেটার উপরে বসে সে অভিজ্ঞতাটা চিন্তা করা যায় না। এখন তুমি নদীর দিকে দেখো। আমাদের গ্রামটা ছিল শেষ গ্রাম, পদ্মাতে পৌঁছাবার আগে শেষ গ্রাম, যার জন্য আমাদের উপর মুক্তিযোদ্ধা হিসাবে একটা বড় দায়িত্ব ছিল যে যদি পাক আর্মি কোনো মতে উল্টো দিক দিয়ে আসতে পারে, মানে পদ্মা দিক দিয়ে ভাটিতে আসতে পারে, তাহলে কিন্তু খবর ছিল। তখন প্রথমেই আমরা থাকতাম, কিন্তু ওরা কোনোদিনই সাহস পায়নি। ওরা সবসময় গেছে অন্য অ্যাঙ্গেলে, এবং প্রতিবারই ওদের লঞ্চ ডুবিয়ে দেওয়া হয়েছে। পানিটা দেখলে মনটা কেমন উদাস হয়ে যায়, তাই না? এখনও দেখো, এত কিছু সুখবর পরেও আমাদের নদী এখন এত চড়া। মানুষের জীবনে অনেকগুলো স্মৃতির ব্যাপার থাকে, এটা কিন্তু আমরা ভাবি না। যেমন আমার এই গ্রাম আমাকে কতগুলো শিক্ষা দিয়েছে যে নৌকা আমাদের জীবনের একটা অপরিহার্য অংশ বাংলা সংস্কৃতি। কিন্তু এখনও যখন নৌকার ছবি তুলি, আমাদের গ্রামে যেখানে যাব কাছারিঘাট, ওই কাছারিঘাটে ছবি তুলতে গিয়ে একটা ঘটনা মনে পড়ে, যেটা এখনও নৌকার ছবি তুললেই আমার মনে পড়ে। নৌকার ছবি তুললেই মনে পড়ে, সূর্য ডোবার সময় মনে পড়ে। তো এরকম অনেকগুলো জীবনের গত 40 বছরের পুঞ্জীভূত প্যান্ডোরাস বক্স বা আমাদের মুক্তিযুদ্ধের ইতিহাসের সাথে একটা অদ্ভুত সংমিশ্রণ হয়ে আমার জীবনের একটা কি বলা যায় রোমন্থন, মানে শৈল্পিক এবং মানবিক রোমন্থনের ক্ষেত্র, চারণভূমি আমার এই গ্রাম, আমার এই গ্রাম বাংলা, আমার এই দোহা। এটা কিন্তু সবচেয়ে বড় স্বাক্ষর, ফোক স্বাক্ষর। নাইভ স্বাক্ষর হলো রিক্সা, নাইবার যেটা কিছুটা ট্রাকে, যে চাচা ঢাকা কত দূর, জাতীয় যেমন কথা আছে, তারপর আবার লেখা আছে জন্ম থেকে জ্বলছি, তারপর আবার যেমন লেখা আছে ছিছি এত কাছে ঘেসো না। মানে এর ভিতরে যে হিউমারগুলো আছে, গেলে একটা জিনিস, মুক্তিযুদ্ধের সময় যে সমস্ত অ্যাট্রোসিটি হয়, পাক সেনা, গোলাগুলি, ট্যাঙ্ক, প্লেন, মাঝে কিছু মিস্ট্রি আসলো, যেটা ইটার্নাল মিস্ট্রিজ। অ্যাবস্ট্রাক্ট পাখি, যে পাখি এক্সিস্ট করে না, তাজমহল তো আছেই, আমাদের প্রেম। রিক্সা পেন্টিংগুলো যদি খেয়াল করো, সে পড়ালেখা জানে না, কিন্তু তার রং তুলি দিয়ে সস্তার রং কিনে সে রিক্সার পেছনে এঁকে দেয়। এইটা যদি কারেক্টলি অ্যানালাইজ করে রিক্সাকে, তাহলে দেশের ইতিহাস হবে। কেমন আছেন? চা খেতাম একটু, সম্ভব? এখানে অনেক স্রোতস্বিনী ছিল আমাদের এই ইছামতি। আমার খুব প্রিয় সিট ছিল এখানে বসার। আজকে নদী শুকনো হয়ে গেছে, এখানে জীবনের অনেক কিছু শুকিয়ে যাওয়ার মতোই। এখানে একটা বাঁধ দেওয়া হয়েছে, এটা পদ্মাতে যাওয়ার আমাদের শেষ নদী ছিল।
মুক্তিযোদ্ধা হিসাবে আমরা যুবকদের তখন একটা দায়িত্ব ছিল, কারণ পাক আর্মি যদি এদিক দিয়ে আসে উল্টো, তাহলে এই পুরো জনবসতি ইছামতির এখান থেকে নিয়ে শীতলক্ষা পর্যন্ত, মাঝে কার্তিকপুর, কাছারিঘাট, তারপরে গিয়া নবাবগঞ্জ, কলাকোপা, বান্দুরা, দোহা, রূপগঞ্জ, কেরানীগঞ্জ, এই পুরো জোনটা উইল বি অ্যাট রিস্ক। আর পদ্মা দিয়ে আসা তো সহজই নয়, পদ্মা একটা বড় নদী, ওখান দিয়ে আসতেই পারে। একটা মিষ্টি অভিজ্ঞতা যেটা আছে সেটা হলো, প্রায় আমরা একটু পিকনিক জাতীয় ভাব হলে আমি, অলি, আজাদ, এই 3 বন্ধু একটা কুষা নৌকা নিতাম, খোলা মানে ছন ছাড়া, কেরোসিনের স্টোভ জোগাড় করতাম, পাতিল নিতাম 2-1টা, আর চাল সাথে, আমাদের চাল যেটুকু দরকার ভাত খাওয়ার জন্য ওই চালটুক থাকতো, লবণ, কিছু মশলা। আজাদ বা অলি ধরতো ওই আইলটা, জাস্ট নৌকাটা জাস্ট ধরে রাখলেই হতো, এখান থেকে গিয়ে পদ্মা বন্ধ চলে যেত। এখান থেকে আমরা পালান, মানে আমাদের ছোট পাশের ক্ষেত থেকে পালান থেকে আমরা নিয়ে যেতাম সবজি টবজি, ওই পালান দিয়ে, পালানের সবজি আর ঢেকি ছাড়া চাল, আর ওখানে গিয়েই যে তারপর সর্ষের তেল, খাঁটি সর্ষের তেল, তারপরে যখন ইলিশ মাছটা রাধা হতো অসাধারণ, কারণ খিদেও লাগতো এই নদীর বাতাসে, আর প্রত্যেকটা খাবার শুদ্ধ ছিল। এখনকার ফরমালিনের নামও তখন শুনেইনি। মুক্তিযুদ্ধ, আমার বন্ধু অলির উপস্থিতি, এই ইছামতি নদী, পালতোলা নৌকা, কাছে পদ্মা, সব মিলে দিলে এই নদীটি আর এই গ্রামটি, গ্রামের এপার আর ওপার আমার জীবনে একটা সাংঘাতিক ছাপ রেখেছে। কিন্তু আমি খুব নস্টালজিক ফিল করি এখনো যখন এখানে আসি, এবং আমি আমার প্রবাস জীবন থেকে যে বারবার বাংলাদেশে ফিরে আসি, তার অন্যতম প্রধান কারণ বা বড় কারণ বলা যায় এই নদীটা, এবং বলা যায় এই চায়ের দোকানটা, বলা যায় আশেপাশের গ্রাম দুটো, এই বাঁশঝাড় বা আমার আত্মীয় স্বজন ইত্যাদি। তো একটা অসাধারণ অস্তিত্ব। কি খবর? আজাদের ছেলে আমরা যে 3 জন ছিলাম, মানিক জোর বা ত্রিরত্ন টাইপের মুক্তিযুদ্ধের সময়, উলি তো নাই, মারা গেছে মিডল ইস্টে, আজাদ আছে। এই বাসাটা আমার খুব ভালো লাগে। দেখো এখানে একটা পুকুর আছে, আর আমার অফার আছে যে আমার যদি এখানে একটা চাই, আমি এই পুরো জায়গাটা একটা বানিয়ে নিতে পারি, দরকার পড়লে এটার উপর দিয়া, বা ওখানে একটা জায়গা আছে শূন্যের মধ্যে, একটু টার্জান টাইপের একটা কেবিন, ওটার ঝুলতেছে। ও যখন বোম্বে পুনা ফিল্ম ইনস্টিটিউটে ছিল, ওখান থেকে ঢাকায় নেমে এয়ারপোর্টে সোজা আমাদের বাড়ি, পুরান বাড়ি হলো ওইদিকে, নিজেদের বাসায় জানে, মা বাপের সাথে দেখা করতে জানে, আমার কাছে চলে আসছে। কয়ে যে এতদিন তোমাকে দেখি না, তাই নাইমেই চলে আসছি। সেই ছোটবেলা থেকেই আমরা খুব ঘনিষ্ঠ। ভাষা আন্দোলন, তারপরে মুক্তিযুদ্ধ, জীবনের মায়া ত্যাগ করে ফটোগ্রাফি করছে। তো একটা পালতোলা নৌকা যাচ্ছিল, তো সে ফটো নিতে নিতে, তো সে তো ঢাকার ছেলে, প্যান্ট পরা, শু পরা, জামা গায়ে, পকেটে টাকা আছে, ফিল্ম আছে, একটা ব্যাগ ছিল, সাধারণত ব্যাগ একটা বহন করতো সবসময়। সেইগুলো ভিজে, মানে এত ইম্পর্টেন্ট মনে করছিল, ছবিটা বোধ হয় ইয়ে পাইছিল, রিওয়ার্ড পাইছিল। সেই সিনারি আমার মনে হলো এখন হাসি পায়, যে কি পাগল সে ফটোগ্রাফির জন্য। আমি পড়ে গেছিলাম না, তুমি গলা পানিতে নেমে গেছো। আমি ওইখানে আর গর্ত, পানিটা ওখানে একটা গভীর জায়গা, অঠাই পানি। তারপর দেখি সে ছবিটা তুলে আনছে, ছবিটা ঠিক মতো তার মনের মতো তোলার জন্য গলা পানিতে নামছে। মানে বলবা না ওখানে গর্ত আছে? গর্ত আছে, আমি জানি না কি গর্ত আছে। না, গর্ত তো আমিও জানি না, আমি তো দেখতেছি তুমি খালি নামতেছো। তো ফটোগ্রাফিতে সে যে ডকুমেন্ট রেখেছে,
এই দেশে। হি গট 65 ইন্টারন্যাশনাল রিওয়ার্ড। এখন সে আসে, আমার সেই সমস্ত কথা মনে পড়লে বলে যে আমি আসতেছি, আমি আসো। আর আমি বলছি তোমার জন্য দরজা সবসময় খোলা, যখনই আসো। আমি প্রায় বলতাম, অলির কথা শুনে বকুল হাসি, গানটা শোনাইতাম, তোমার বলছি কিনা জানি না। 71-এর ঘটনা। কিন্তু এখানে দেখা যায় যে অলির মাজারটা, এই যে ঘাটটা, এই ঘাটটা হলো 71-এর একটা বিয়ে। অলি যেখানে মাস্টার ছিল যে স্কুলটাতে, এইটা যখন অলির মা আমাকে জড়িয়ে ধরে কাঁদছিলেন বা কথা বলছিলেন, ওই সময় প্রথম বকুলকে দেখলাম। বকুল এসে পিছনে দাঁড়ালো। এটা খুব প্রিয় ছবি আমার, এবং দুইটা জেনারেশনস। এই যে আমার মুক্তিযুদ্ধে অলি বা সবার সাথে এই ছবিটা, কোনদিন আমাকে বা অলিকে বা কোনো মুক্তিযোদ্ধাকে কোনো ক্রেডিট দেওয়া হয়নি। সে আসলে আমাদের এখানেই থাকতো, আমার হাজবেন্ডের সাথে সব সময় সেখানেই থাকতো, ছোটবেলা থেকেই বন্ধু। কিন্তু আমারও অনেক ছোট সময় বিয়ে হয়েছে। আমি যখন এখানে আসছি দেখতাম, তখন 1 মাস 15 দিন, তখন আমার হাজবেন্ডের সাথে সব সময় থাকতো, ঘোরাফেরা করতো, রাত্রে থাকতো, ঘুমাইতো। ওই নদীর পাড়ে গিয়ে দৌড়াদৌড়ি করতো, দুইজনে খুবই করতো। তারপরে তো আমার হাজবেন্ড এই যে 2003-এ মারা যায়, তখন সে আসছিল তাকে দেখার জন্য। আর সে সবসময় এই জন্য তার জন্য খুবই কান্নাকাটিও করে, এবং আমাদেরও দেখতে আসে, খোঁজখবর নয়। দুহার আসলেই আমাদের সাথে দেখা করে। আমার কৈশোর বয়সে এবং যৌবনকালে এই বাঁশঝাড়ের প্রতি আসক্তি, এটা হয়তো কিছুটা হয়েছিল এই এলাকার জন্যে। এবং এখন যে বাঁশঝাড়গুলো তোমাদের নিয়ে যাচ্ছি, এখানে প্রায় আমি বসে থাকতাম, এই পথের পাঁচালীর চুনিবালার দৃশ্যের মতো বাঁশঝাড়ের যে কটকট 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 শব্দ শুনতাম, এবং বাঁশঝাড়ের আড়াল থেকে কিছু ছবি টবি তুলতাম। নদীর ওপারে জনজীবন, লোকে গরু টরু বা বাছুর এদেরকে গোসল করাচ্ছে, এবং সুন্দরী মেয়ে দেখলে তো কথাই নেই। বাজারটা আমাকে প্রোটেকশন দিত। এখনও আমার জীবনের স্বপ্ন এই বয়সে এসে যে কোনোদিন যদি একটা বাড়ি করতে পারি, ঠিক টারজানের মতো না, কিন্তু একটা বাঁশঝাড়, নিবিড় বাঁশঝাড়ের ফাঁকে যদি একটা গ্লাসের বাড়ি তৈরি করা যায়, অথবা একটা শান্তিনিকেতনের মতো পিক্সেল নিকেতনের একটা ড্রিম আমার সবসময় আছে। এটা এই জাতীয় পরিবেশে যদি হতো ভালো হতো। পথে পথে দিলাম ছড়াইয়া রে সে দুঃখে চোখের পানি। আমার বৈঠানা ছেড়া পালে মন হাওয়া নাই রে।
পথে পথে দিলাম ছড়াইয়া রে সে দুঃখে চোখেরও পানি। কালিদাস পণ্ডিতের ধাঁধার আসর। গরমে রাখলে গলে যায়, ঠান্ডায় হয় শক্ত, পৃথিবীর সব লোকই এর আবার ভক্ত। এটা কি? মোমবাতি। গাছের আগায় শরবত থাকে, অবাক কথাই বটে, বলতে পারলে বুঝবো তোমার বুদ্ধি আছে বটে। এই তো পারফেক্ট। নাই আমি গাছে তবু শাখা আছে মোর, সব সময় থাকে আমি এক প্রাণীর মাথার উপর। বাবা ও ছেলের মধ্যে কথোপকথন আছে একটা। ছেলে বলছে, বাবা বাবা ভাইয়া না একটা পোকা খেয়ে ফেলেছে। বাবা বলছেন, কি বলিস, সর্বনাশ হয়ে গেছে। ছেলে বলছে, ভয় পেও না বাবা, আমি সঙ্গে সঙ্গে ভাইয়াকে পোকা মারার বিষ খাইয়ে দিয়েছি। আমাদের দেশে ইতিহাস সংরক্ষণের ক্ষেত্রে ব্যর্থতার বেদনাটা অনেকটা এরকম। মুক্তিযুদ্ধের সময় আমরা কত লোক এইসব জায়গায় আশ্রয় নিয়েছি, এইসব বিল্ডিং। এবং স্থাপত্যের একটা যেটা মজা হলো যে মানুষ ভাবে না যে এইখানেই, এই বাসাটাতেই এককালে লোকজন থাকতো, তাদের সুখ দুঃখের কথা ছিল। এখানে কিছু শিশুর সাথে বসে সন্ধ্যার সময় একটু মশার কামড় হয়, কিন্তু তারপরে জোনাকি পোকা আর ওদের কথাবার্তা অসাধারণ। এইটাই বাংলাদেশ। হবি কাকার বাসায় বসে আমি বেড়ে উঠি এবং আমার আলোকচিত্র শিল্প এখান থেকে ইভলভ করে। ওনার মাও আমাকে হেল্প করেন, কাকি আমাকে হেল্প করেন, এবং এই বাসা থেকে বেস করে আমার ছবি তোলার জীবন চতুর্দিকে ছড়িয়ে পড়ে। এবং এতে অলঙ্করণ করে বা আমাকে অনুপ্রেরণা দেয় অলি আর আজাদ। প্রথম জীবনের মিষ্টি অভিজ্ঞতা হলো, আমার বাবা আমাকে প্রথম গ্রামের দিকে নিয়ে আসলেন, এবং মনে আছে একটা গয়না নৌকা টাইপের কি একটা নৌকা ছিল, তখন তো লঞ্চ টঞ্চ কিছুই ছিল না। এই নৌকাটায় সারাদিন ধরে আমরা এই গ্রামে আসলাম
এবং আমার যে অভিজ্ঞতাটা মনে পড়ে, পথে কোনো একটা ঘাটে কোনো একটা জায়গায় একটা বাঁশঝাড় ছিল পানির উপর, ওখান থেকে আমি একটা ডাল টুকরা হলো এবং ওই ডালটাকে আমি অনেকক্ষণ শোয়া অবস্থায় পানিতে ধরে রাখছিলাম। ওই যে তরতর করে যে পানি ওই বাঁশের কঞ্চিতে লাগতেছে, এটা আমাকে সাংঘাতিক একটা আনন্দ দেয়। আমি এত জীবনে লাইন কাটলাম বা এত আঁকাঝোঁকা করলাম বা এত স্থাপত্যের লাইন কাটলাম এবং এখন ছবি তোলার লাইন কাটছি, কিন্তু এই বাঁশের ডগার লাইনটা আমি ভুলতে পারিনি। ফোকলা রাতে গ্রামের কিছু সরল বুড়োর হাসি, এটা ভোলা যায় না। মানে ওরা মানে দেখে ওরা কিছু বুঝুক না বুঝুক, আমাকে দেখে যে একটা হাসি দিল, গ্রামের কৃষক হোক বা আত্মীয় হোক বা রিক্সা তো তখন ছিল না, বা যে লোকটা মাছ বেচে, এই দুটো দৃশ্য আমি ভুলতে পারি না। আর তৃতীয় যে আমার দুর্বলতাটা এখনো আছে, যে কোনো গাছে যে পেছনে তাকান, বেশ কিছু গাছের পাতায় যখন গ্রামের রোদ পড়ে, মানে গ্রামের স্বচ্ছ রোদ যখন পেছন দিয়ে পড়ে, তখন যে চকচক করে, এটা মনে হয় সৃষ্টির রহস্যটা এই সবুজের মধ্যে পাচ্ছি। আমি বোধহয় কোনো নারীর প্রেমের সত্যিকার অর্থে আজ পর্যন্ত পড়িনি। আমি প্রথমত প্রেমে পড়ি আমার ছবি তোলার প্রেমে। আমার কাছে যেটা মনে হয়েছে কি, যে প্রেম মানুষ যে বয়সে করে, সেই বয়স থেকে আমি ফটোগ্রাফিতে এত ডিপলি ইনভলভ রয়েছি, ওটা আমার অনেক সময় খেয়েছে, আমার অ্যাটেনশন খেয়েছে, আমার ভালোবাসা খেয়েছে। তার ফলে আমার জীবনে যে কটি নারী এসছে, তাদেরকে যে পরিমাণ ভালোবাসা উচিত ছিল, বা আমার মনটা উতলে বা বানের মতো যে ভালোবাসা আসার কথা স্বাভাবিক ছিল, আমার মতো সেন্সিটিভ বা লোকের, এটা কোনোদিন বোধহয় হয়নি। আমার স্বপ্ন যেদিন বাংলাদেশের প্রতিটি মানুষ হাসবে, আমি আমার মাধ্যমে, আমি ছবি তোলার মাধ্যমে চেষ্টা করি যে তাদের এই হাসির যে খোরাক বা তাদের যে হাসির যে জীবন বা পৃথিবী, যে অবয়ব বা প্রকৃতি, এটার একটা রূপ ধরে রাখতে আজকের বাংলাদেশে। এই যে গির্জাটা, এটাকে আমাদের জানেন ৭১-এর যিশু চলচ্চিত্রের গির্জা এটা, এবং এখানে মুক্তিযুদ্ধের সময় যিনি পাদ্রী ছিলেন, উনি অনেক মুক্তিযোদ্ধা বা অনেক লোককে সেভ করছিলেন আমরা জানি। তখন গির্জাটা সাদা ছিল, দেয়াল টেয়াল ছিল না। এবং এখানকার জায়গাটার যে মজাটা, সেটা হলো যে এই নদীটা ৩ ভাগ হয়ে গেছে। আপনি আছেন, আপনার পিতা যে আপনার পূর্বপুরুষ শিখা ফকির ছিলেন ওই পাটটায়, এই পাটটায় ছিলেন মুসলমানরা, আমার দাদা বাসি মিয়া, আর এই পাটটা ছিল খ্রিস্টান এবং এই গির্জাটা। এই সব মিলে জুলে এই 3টা ধর্ম এবং বাংলাদেশের জাতির যে 3টা যে মিশ্রণ, সেটা একটা অপূর্ব সমন্বয় ঘটে এই গ্রামের এই কোনাটায়, এই আমাদের তুতাইলে। কিন্তু একটা সূর্য ডোবা দেখে আমি কখনোই নিরাশ হই না, কারণ আমার কাছে খুব ভালো লাগে। এই টাইমটা সূর্য যখন ডোবে, শহরে থাকলেও আমি ঘরে থাকতে পারি না, আমি বেরিয়ে পড়ি। সূর্য ডোবা দেখলে আমার সবচেয়ে বেশি মনে পড়ে আমার সন্তানকে। তো আকাশ আর মেঘদূতের কথা মনে পড়ে, যাদেরকে আমি মিস করি। মানে সূর্যটি চিরন্তনের মতো পৃথিবীতে আবর্তিত হচ্ছে, সূর্যটি তার জায়গায় আছে, কিন্তু আমার সন্তানটি আমার পাশে নেই। আমার অন্তরে আছে অবশ্যই, কিন্তু চাক্ষুষভাবে আমার সামনে নেই, আমার কোলে নেই, আমার আদরে নেই। নদীর কূল না কিনার নাই রে, ও আমি কোন কুল হতে কোন কুলে যাব, কারে সুধাই রে, আমি কোন কুল হতে কোন কুলে যাব, কারে সুধাই রে, আমি কারে সুধাই রে। নদীর কুল না কিনার নাই রে, নদীর কূল না
চিনা